নিউট্রিশন নিউট্রিশনাল ফ্যাক্টর ইন ডিজিজ, এখান থেকে অনেক সময় একটা কি দুইটা কোশ্চেন আসে, 1 থেকে 2টা কোশ্চেন আসে। দুইটার বেশি কখনোই আসে না। দাগায় দাও, আমি দাগায় দিচ্ছি। বিএমআই টার হিসাবে একটু দেখবেন। বিএমআই ইজ ইকুয়াল টু ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট পার মিটার স্কোয়ার। এটা দেখতে হবে। মেজারমেন্ট অফ বডি কম্পোজিশন এন্ড নিউট্রিশন, কি কি পদ্ধতি আমরা ইউজ করি? ট্রাইসেপ স্কিন ফোল্ড থিকনেস কত, লিন মানুষের ক্ষেত্রে কত, অবেজের ক্ষেত্রে কত, এগুলো পড়ার দরকার নাই। 7.15 কোন চারটা ভাই একটু বলেন তো? এগুলো লাগবে না আমাদের। অ্যামাইনো অ্যাসিড, দিস ইজ ইম্পর্টেন্ট। ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো কি কি, এটা ইম্পর্টেন্ট। 3টা স্টার। ওবেসিটি কোন সময় বলা হবে? বিএমআই যদি 30-এর উপরে থাকে তাহলে আমরা ওবেসিটি বলি সেটাকে। আর এখানে ওবেসিটির কমপ্লিকেশন গুলো 4টা স্টার, পড়ে ফেলবেন। বোঝানোর মতো কিছু না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন এক্ষেত্রে। Some reason for the increasing prevalence of obesity, এক হলো ইনক্রিজ এনার্জি ইনটেক, ডিক্রিজ এনার্জি এক্সপোজার। এখান থেকে মেইনলি এমসিকিউ টাইপের কোশ্চেন আসে। এই আপনার ইনভেনশন বলতে টক্সিসিটি থেকে আমি দেখছি একটা এসবিএ আসে, আর নিউট্রিশন থেকে সাধারণত এমসিকিউই আসে। ঠিক আছে, সাইকিয়াট্রি থেকে অর্ধেক আসে এমসিকিউ, অর্ধেক আসে হলো আপনার এসবিএ। পটেনশিয়ালি রিভার্সিবল কজ অফ ওয়েট গেইন, দিস ইজ ইম্পর্টেন্ট। মানে রিভার্সিবল কজ অফ ওয়েট গেইন, কি কি কজের কারণে মানুষ ওয়েট গেইন করে, কিন্তু সেটা চাইলে আবার সে স্লিম হতে পারে। বিশেষ করে এন্ডোক্রাইন প্রবলেম গুলোতে, যেমন হাইপোথাইরয়েডিজম, কুফিং সিনড্রোম, ইনসুলিনোমা। ইনসুলিন যত রিলিজ হয়, ইনসুলিন হলো অ্যানাবলিক হরমোন, তত বডিতে ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন ডিপোজিশন বাড়ায় দেয়। ঠিক আছে, হাইপোথাইরয়েডিজমের বডিতে অবেসিটি হয় আমরা জানি। ড্রাগ, কিছু কিছু ড্রাগ আছে কুশিং সিনড্রোমে বডিতে পেরিফেরা কি বলে সেন্ট্রাল অবেসিটি ডেভেলপ করে, ওয়াটার রিটেনশন হয়, সব মিলে ওবেসিটি ডেভেলপ করে। তো ড্রাগ দ্যাট ক্যান কজ ওয়েট গেইন, এর মধ্যে ওলানজিপাইন, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ, সেকেন্ড ডিগ্রি, মানে সেকেন্ড জেনারেশনের। বলবে একটা পেশেন্টকে অ্যান্টিসাইকো ডিপ্রেশন নিয়ে আসছিল, অডিটরি হ্যালুসিনেশন নিয়ে আসছিল, তাকে ওলানজিপাইন দেওয়া হয়েছে। এর সাথে কোন সাইড ইফেক্টটা পেশেন্ট ডেভেলপ করতে পারে? সালপোনাইল ইউরিয়াতে কেন ওয়েট গেইন হবে? কারণ সালপোনাইল ইউরিয়া আমরা জানি বেটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন বাড়ায়। ইনসুলিন যত সিক্রেশন বাড়বে, ইনসুলিন তত বডিতে ফ্যাট, প্রোটিন, গ্লুকোজ ডিপোজিশন বাড়ায় দেবে। গ্লুকোকর্টিকয়েড মানে হলো কুশিং সিনড্রোম। বেটা ব্লকার কি করে? বেটা ব্লকার আপনার মেটাবলিক ডিসঅর্গানাইজেশন করে, সেখান থেকে আপনার ওয়েট গেইন হতে পারে। যাই হোক, এটা পড়ে ফেলবেন, দিস ইজ ইম্পর্টেন্ট। সালপোনাইল ইউরিয়া, ওলানজিপাইন, গ্লুকোকর্টিকয়েড, সোডিয়াম ভ্যালপিউরেট, বেটা ব্লকার। এটা এমনি দাগাইছিলাম, যারা কিটো ডায়েট করে তাদের জন্য। ওয়েট লসের জন্য দেয়ার ইজ নো রোল অফ
Starvation diet, which risks profound loss of muscle mass and developed arrhythmia and can cause sudden cardiac death. To elevate pre-fatty acid ketosis, যেটা কিটোন মানে কিটো ডায়েট আপনারা যেটা করেন আর কি, ওটার এগেনস্টে বসছে। অবিসিটির জন্য যে ড্রাগটা আমরা ইউজ করি সেটা হলো অর্লিস্ট্যাট। এটা কি করে? প্যানক্রিয়াটিক এবং গ্যাস্ট্রিক লাইপেজ কে ইনহিবিট করে, প্যানক্রিয়াস এবং গ্যাস্ট্রিক লাইপেজ কে ইনহিবিট করে। তার মানে ট্রাইগ্লিসারাইড, ফ্যাট এগুলো তখন কম অ্যাবজর্পশন হয় এবং পেশেন্টের অবিসিটি কমতে থাকে। তার মানে মনে রাখেন অ্যান্টি অবিসিটি ড্রাগ হলো অর্লিস্ট্যাট। সার্জারি, obesity কি সার্জারি করা হয়? Bariatric surgery is by far the most effective long-term treatment of the obesity. Very much important. Bariatric surgery হলো obesity-র জন্য সবচেয়ে ইফেক্টিভ লং টার্ম ইফেক্ট ট্রিটমেন্ট। বেরিয়াট্রিক সার্জারির মধ্যে দেখেন এই যে গ্যাস ল্যাপারোস্কোপিক ব্যান্ডিং, এইভাবে ব্যান্ড করে দেওয়া হয়, এতে স্টোমাকের সাইজ কমে আসে। 2, স্লিপ গ্যাস্ট্রেক্টমি, এই যে স্টোমাককে ছোট করে দেওয়া হয়, ঠিক আছে, এই যে রিসেক্টেড স্টোমাক, কেটে স্টোমাককে ছোট করে দেওয়া হয়। তারপরে রো এন্ড ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস, এই যে এটা হলো রো এন্ড ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস। স্মল ইন্টেস্টাইন স্টোমাকের সাথে কানেক্টেড থাকে, সুতরাং খাবার এখানে এসে সরাসরি স্মল ইন্টেস্টাইনে চলে যায়। সুতরাং এগুলো এক্সেস গুলো ডাইজেশন না করে পায়খানাতে বের হয়ে চলে যায় আর কি। আর একটা হলো বিলিও প্যানক্রিয়াটিক ডাইভারশন উইথ ডিউডেনাল সুইচ। স্টোমাককে এখান থেকে রিমুভ করে দেয়, ডাইজেস্টিভ লুপ এসে এখানে কানেক্ট করে দেওয়া হয়, তারপরে যে ডিওডেনাম আলাদা থাকে। অর্থাৎ এখানে ব্যাপারটা এমন হয়, ডিওডেনামে কি আসে, ডিওডেনামের সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে কিন্তু আপনার বাইলও আসে, আবার প্যানক্রিয়াটিক এনজাইমও আসে। তো এই জিনিসটাকে নিয়ে এসে টার্মিনাল আইলিয়ামে নিয়ে আসা হয় এখান থেকে, আর খাবারগুলোকে এই এনজাইম ছাড়া একটা প্রক্সিমাল ইন্টেস্টাইনের সাথে যোগ করে দেওয়া হয়। এতে খাবার যেগুলো আসে এগুলো অ্যাবজর্পশনই হয় না, মানে ডাইজেশনই হয় না অত ভালোভাবে, ডাইজেস্টিভ জুস এবং বাইলের অভাবে। It is usually reserved for মানে bariatric surgery, reserved for severe obesity like more than 40 kg per meter square or with a BMI more than 35 kg but with significant complication অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটসেট্রা। অর্থাৎ কারো যদি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস থাকে তার ক্ষেত্রে 35 কেজি পার মিটার স্কোয়ার হলেই তাকে আমাদের ব্যারিয়াট্রিক সার্জারি করতে পারি। আর নর্মাল কোনো কমপ্লিকেশন না থাকলে তার ক্ষেত্রে আমরা 40 কেজি পার মিটার স্কোয়ার পর্যন্ত ওয়েট করতে পারবো। ইফেক্টিভ অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট অফ ল্যাপারোস্কোপিক ব্যারিয়াট্রিক সার্জারি একটা স্টার। ডিওডোনাল সুইচে দেখেন সবচেয়ে বেশি ওয়েট লস হওয়ার চান্স থাকে, গ্যাস্ট্রিক ব্যান্ডিং এ 50 থেকে 60% চান্স থাকে। এটা একটু দেখে নিন, সব মনে মনে রাখার দরকার নাই, পড়ে নেবেন একটু কি কি পদ্ধতি আছে, অবেসিটিতে কি কি অপারেশন করা হয়, সবচেয়ে ইফেক্টিভ কোনটা, এই যে বিলিও প্যানক্রিয়াটিক ডাইভারশন উইথ ডিওডোনাল সুইচ। Starvation and famine
বিএমআই এই ইফেক্টটা দেখেন, চারটা, কোনটা আন্ডার নিউট্রিশন, কোনটা মাইল্ড, মডারেট, সিভিয়ার আন্ডার নিউট্রিশন। কেসেস অফ আন্ডার নিউট্রিশন অ্যান্ড ওয়েট লস ইন অ্যাডাল্ট। ওয়েট লসের কারণ এবং আন্ডার নিউট্রিশনের কারণ, তিনটা স্টেপ। আমার মনে হয় না ভেতরে খুব একটা পড়ানোর দরকার আছে, সব আপনারা নিজেরাই বুঝবেন। ক্লিনিক্যাল ফিচার অফ সিভিয়ার আন্ডার নিউট্রিশন ইন অ্যাডাল্ট। আন্ডার নিউট্রিশন যাদের আছে, সিভিয়ার আন্ডার নিউট্রিশন, তাদের কি কি ক্লিনিক্যাল ফিচার থাকবে? আমরা ওয়েট লসের ইটা দেখে আসছি, একটা চার্ট দেখে আসছি, ওখান থেকেও আমরা কিছু নলেজ পাই। তিনটা স্টেপ করে নেবেন ভেতরে। আমার মনে হয় না এমন কিছু আছে যেটা আমরা বুঝতে পারবো না। যেমন অ্যামেনোরিয়া কেমনে হয়, ইম্পর্টেন্স কি কেমনে হয়। যখন আপনার আন্ডার নিউট্রিশন অবস্থায় থাকবে, তখন আপনার বডিতে হরমোনই তৈরি হবে না। হরমোন তৈরি হতে যে নিউট্রিশন থাকে লাগে, সেটা তৈরি হবে না। যত কম খাবেন তত কম ক্যালোরি তৈরি হবে, অর্থাৎ হাইপোথার্মিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। বডির সবকিছু স্লো হয়ে যাবে, হাইপোটেনশন নিয়ে আসবে। তারপরে হাইপো অ্যালবুমিনেমিয়ার জন্য প্রোটিন খাচ্ছেন না, হাইপো অ্যালবুমিনেমিয়ার জন্য ইডেমা ডেভেলপ করবে। ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ স্টারভেশন, দুইটা স্টার। কোন কোন ইনফেকশনে পেশেন্ট স্টারভেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে? টিউবারকুলোসিসের কথা ভুললে চলবে না। রিফিডিং সিনড্রোম, এটা একটু দেখেন। ইন সিভিয়ারলি malnourished individual, attempts at rapid correction of malnutrition switch the body from reliance on fat to carbohydrate metabolism. Release of insulin is triggered, shifting potassium, phosphate, and magnesium into the cell, with water following osmotic gradient, and cause potentially fatal shift of the fluid and electrolyte from extracellular to intracellular compartment. Rapid depletion of thiamine exacerbates the condition. Clinical features include nausea, vomiting, muscle weakness, seizure, respiratory depression, etc. অর্থাৎ আমাদের অর্ধেক অর্ধেক করে খাওয়াতে হবে, আস্তে আস্তে খাওয়াতে হবে। এখানে কি হচ্ছে আমরা একটু দেখি। সিভিয়ারলি ম্যালনারিস্ট যে ইন্ডিভিজুয়াল আছে, অনেকদিন খায় নাই, তাকে যদি আমি র্যাপিডলি কারেক্ট করতে চাই, severely malnourished individual attempt at rapid correction of malnutrition switch the body from a reliance on fat to carbohydrate metabolism. অর্থাৎ যে লোকটা স্টারভেটেড থাকে, তার বডিটা চলে হলো কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপরে। তার বডির কার্বোহাইড্রেট গুলো ভাঙে ভেঙে সে বডিটাকে চলায়, এনার্জি সাপ্লাই দেয়। কিন্তু যখন আপনি খাওয়ানো তাকে স্টার্ট করে দেবেন, তখন এতদিন সে ফ্যাট মেটাবলিজমের সাথে সম্পৃক্ত ছিল, এখন সে গ্লুকোজ মেটাবলিজমের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। এতে কি হবে? রিলিজ হবে ইনসুলিন, একসাথে হিউজ পরিমাণের ইনসুলিন রিলিজ হবে, এবং সেই ইনসুলিন গুলো পটাশিয়ামকে ইনসুলিন আমরা জানি কোষের মধ্যে ঢুকায়, তো পটাশিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম এগুলোকে কোষের মধ্যে ঢুকাবে, and causes potentially fatal shifts of fluid and electrolyte from extracellular to intracellular compartment. তার মানে পেশেন্ট হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে, হাইপোম্যাগনেসিমিয়া ডেভেলপ করবে। হাইপোক্যালেমিয়া ডেভেলপ করলে পেশেন্ট অ্যারিথমিয়া নিয়ে প্রেজেন্ট করে। আমাদের আর কমপ্লিকেশন অফ নাসোগ্যাস্ট্রিক টিউব ফিডিং, দুইটা স্টেপ। কমপ্লিকেশন অফ গ্যাস্ট্রোটমিক টিউব ফিডিং, দুইটা স্টেপ। কমপ্লিকেশন অফ পার এন্টারাল নিউট্রিশন, অর্থাৎ যেটা আমরা আইভি রুটে দেই, তিনটা স্টেপ। ইনসারশন করাতে গিয়ে নিউমোথোরাক্স হতে পারে, ক্যাথেটার ইনফেকশন হতে পারে, সেন্ট্রাল ভেনাস থ্রম্বোসিস হতে পারে।
মেটাবলিক কমপ্লিকেশনের মধ্যে রিফিডিং সিনড্রোম, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপারগ্লাইসেমিয়া, হাইপারলিপিডেমিয়া, ফ্লুইড ওভারলোড, এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। কজেস অফ শর্ট বাউল সিনড্রোম, একটা শর্ট বাউল সিনড্রোম মানে স্মল বাউলের সারফেস এরিয়া যখন কমে যায়, যেমন কি কি কারণে হতে পারে, যেমন মেসেন্টারিক ইসকেমিয়া হলে হিউজ পরিমাণের স্মল ইন্টেস্টাইন কিন্তু ইসকেমিয়া হয়ে নষ্ট হয়ে যেতে পারে। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের কারণে কোনো অবস্ট্রাকশন হয়ে কিংবা ফাইব্রোসিস হয়ে স্মল ইন্টেস্টাইনের অনেক পোরশন নষ্ট হয়ে যেতে পারে। ক্রন ডিজিজের কারণে, ক্রন ডিজিজ স্মল ইন্টেস্টাইনের অনেক জায়গায় ফাইব্রোসিস করে, আলসার করে, সুতরাং এক্ষেত্রেও সারফেস এরিয়া কমে যেতে পারে। এছাড়া নিওপ্লাসিয়া আছে, রেডিয়েশন আছে, এগুলো ইনফ্লামেটরি ড্যামেজ করতে পারে স্মল বাউলের বিভিন্ন পোর্শন। সামারি অফ ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট ভিটামিন, তিনটা স্টেপ। এই রেফারেন্স লেভেল টেবিল কিছু লাগবে না, কোনটা কোন জায়গায় বেশি পাওয়া যায় এটা দেখবে। বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট অফ, এটা লাগবে না। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার দ্যাট মে বি অ্যাসোসিয়েটেড উইথ ম্যালঅবজর্পশন অফ ফ্যাট সলিউবল ভিটামিন, তিনটা স্যার, এগুলো অলরেডি আমরা পড়ে আসছি। ফ্যাট সলিউবল ভিটামিনের ম্যালঅবজর্পশন হতে পারে কি কি জিআইটি প্রবলেমে, যেমন বিলিয়ারি অবস্ট্রাকশন, অর্থাৎ ফ্যাটকে অ্যাবজর্পশন করে যে জিনিসগুলো, বাইল এবং প্যানক্রিয়াটিক লাইপেজ, এই দুইটার কোনো সমস্যা হলেই পেশেন্ট স্টেটোরিয়া নিয়ে আসতে পারে, যেমন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, বিলিয়ারি অবস্ট্রাকশন এক্সেট্রা। তারপরে যে বাইল অ্যাবজর্পশন হয় টার্মিনাল আইলিয়াম দিয়ে, আইলিয়াম যদি ডিসেক্টেড করে ফেলেন, there will be bile deficiency. ভিটামিন এ, এগুলো আপনারা জীবনে অনেক পড়ছেন, তারপরেও এখান থেকে এই পর্যন্ত একটু সুন্দর করে করে ফেলবেন। রিভার্সিবল ব্লাইন্ডনেস, ভিটামিন এ ডিফিসিয়েন্সিতে কি কি পাওয়া যায়, কি কি সিমটমস তৈরি হয়, এইটুকু। ভিটামিন ডি, এখান থেকে এইটুকু পড়ে ফেলবেন। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মানে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি মানে রিকেটস এবং অস্টিওম্যালেশিয়া। ভাইয়া ভিটামিন থেকে আমি পুরা বলি, পুরা নিউট্রিশন থেকে দুইটা কোশ্চেন থাকবে, হাইয়েস্ট হাইয়েস্ট দুইটা কোশ্চেন থাকবে, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? এবং এরা সাধারণত এমসিকিউ হিসেবেই আসে, তো ভয় পাওয়ার কিছু নাই, আপনারা পড়বেন ওইভাবেই, ইম্পর্টেন্স দিবেন, কিন্তু একদম এইটাই পড়তে থাকবেন, এইটাই পড়তে থাকবেন এরকম না। যেমন ইফেক্ট অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, বোঝা যাচ্ছে যে এইটা ইম্পর্টেন্ট আসার মতো, এইটা পড়বেন, এইটা পড়বেন। তারপরে স্কিনে আমাদের কি থাকে, 7 ডিহাইড্রোক্সি কোলেস্টেরল, সেটা আলটিমেটলি লিভারে গিয়ে 25 ডিঅক্সি কোলেস্টেরল তৈরি করে, সেটা আবার কিডনি থেকে গিয়ে 125। হ্যাঁ, ভিটামিন থেকে লাস্টবার কোশ্চেন আসছিল, কয়টা কোশ্চেন আসছিল? একটা, কিংবা যদি দুইটাও আসে তার মানে দুইটাই নিউট্রিশন থেকে আসা শেষ, এরপর আর একটা কোশ্চেন নিউট্রিশন থেকে আসার সুযোগ নেই। এটা দেখেন, ভিটামিন ইটা ইম্পর্টেন্ট একটা স্টেপ। ভিটামিন ই কি কি মেটাবলিক অ্যাকশন করে বডিতে, এরা হলো অ্যান্টিটক্সিন মানে অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলোকে তৈরি করতে হেল্প করে, 2, 7, 9, 10। ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে আছে থায়ামিন, থায়ামিনের ডেফিসিয়েন্সিতে কি হয়, বেরিবেরি, বেরিবেরি আছে দুই রকমের, ড্রাই বেরিবেরি। আমরা জানি থায়ামিন হলো আমাদের নার্ভের শেড তৈরি করতে দরকার হয়, সুতরাং থায়ামিন ডেফিসিয়েন্সিতে নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে প্রেজেন্ট করবে। বলেন তো বেরিবেরি রোগটা কার ছিল?
বেরিবেরি দুই রকমের হতে পারে, একটা ড্রাই বেরিবেরি, পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে আসবে পেশেন্ট, ফুট ড্রপ, রিস্ট ড্রপ, ভার্নিক্স কোর্সাকফ সিনড্রোম অ্যালকোহলিকদের হয়। বঙ্গবন্ধু, হ্যাঁ, এটা না পারলে চাকরি নাই। আর আরেকটা আছে ওয়েট বেরিবেরি, যেখানে ভেন্ট্রিকুলার মাসেলের প্রবলেম ডেভেলপ করে এবং আলটিমেটলি পেশেন্ট হার্ট ফেলিওর নিয়ে প্রেজেন্ট করে। নায়াসিন, এটা ইম্পর্টেন্ট, বা ভিটামিন বি3, এটা ডেফিসিয়েন্সিতে ডেভেলপ করে পেলাগ্রা। পেলাগ্রা কি কি ক্যারেক্টারাইজ বাই, পেলাগ্রা ক্যারেক্টারাইজ বাই ডার্মাটাইটিস, ডায়রিয়া অ্যান্ড ডিমেনশিয়া। 3D, ডার্মাটাইটিস, ডায়রিয়া অ্যান্ড ডিমেনশিয়া, এই তিনটা জিনিস নিয়ে প্রেজেন্ট করে পেলাগ্রা পেশেন্ট। কার্সিনয়েড সিনড্রোমের সাথে সাধারণত পেলাগ্রা ডেভেলপ করতে পারে, এটা একটু দেখেন, এখান থেকে আর দরকার নাই। পারিডক্সিন ডেফিসিয়েন্সি সাধারণত আইসোনিয়াজাইড পেনিসিলামাইনের জন্য হয়, আমরা জানি। Folate deficiency can cause three major birth defects: spinal bifida, anencephaly, and encephalocele. Folate works as methyl donor to cellular methylation and protein synthesis. It is directly involved in DNA RNA synthesis. আর দরকার নাই। যখন প্রেগনেন্ট উইমেন প্রেগনেন্সিতে আসে, এই জন্য আমরা সবসময় ফোলেট দিয়ে থাকি, যেমন নিউরাল টিউব ডিফেক্ট পেশেন্টের না ডেভেলপ করে। স্পাইনাল বাইফিডা, অ্যানেনসেফালি এবং ইনক্যাফালোসিল, এই তিনটা জিনিস মেইনলি এদের ডেভেলপ করে। হ্যাঁ, পেলাগ্রাটাই লাস্ট বার আসছে, ঠিক আছে। পেলাগ্রাটা কার ডেফিসিয়েন্সির জন্য ডেভেলপ করে, ঠিক আছে। হাইড্রোক্সিক্লোবালিয়ামিন বা ভিটামিন বি12 নিউরোলজিক্যাল কনসিকুয়েন্স কি, দুইটা স্টার অলরেডি আমরা ইতেই পড়ে আসছি আর কি, নার্ভাস সিস্টেমে পড়ে আসছি। তার মধ্যে আমি একটা কথা বলি, মেইনলি এরা স্পাইনাল কর্ডের ডিজেনারেশন নিয়ে আসে, ডর্সাল কলাম ডিজেনারেশন, ল্যাটারাল কলাম ডিজেনারেশন, যেটাকে আমরা পরবর্তীতে বলি কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড। পোস্টেরিয়র এবং ল্যাটারাল কলাম দুইটাই এখানে অ্যাফেক্টেড হয়, সাথে অপটিক নার্ভ অ্যাফেক্টেড হয়, অপটিক নিউরোপ্যাথি যেটাকে বলি, ঠিক আছে। সাথে আপনার সেরেব্রামও অ্যাফেক্টেড হয়, সেখান থেকে আপনার ডিমেনশিয়া ডেভেলপ করে। তো মনে রাখেন, এখানে সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড ডেভেলপ করে, এটা হলো মেইন ফিচার। অ্যাসকর্বিক অ্যাসিড হলো অ্যান্টিঅক্সিডেন্ট বা রিডিউসিং এজেন্ট, এটা ডেফিসিয়েন্সি হলে হবে স্কারভি। মনে রাখেন যে কোলাজেন তৈরি করার জন্য, কোলাজেন প্রোটোকোলাজেন থেকে আলটিমেটলি কোলাজেন, ম্যাচুর কোলাজেন তৈরি করার জন্য আমাদের ভিটামিন সি এর দরকার হয়। তো যখন ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকে, তখন কোলাজেন গুলো উইক ভাবে তৈরি হবে। তো কোলাজেন বডির স্ট্যাবিলিটি দেয়, বডির ব্লাড ভেসেলে স্ট্যাবিলিটি দেয়। তো তখন সেক্ষেত্রে কি হবে, যখন কোলাজেন উইক হয়ে পড়বে, তখন সহজে ক্যাপিলারি হেমোরেজ হবে, তারপরে প্লেটলেট অ্যাডিশন ভালো মতো হবে না, অর্থাৎ পেশেন্ট ব্লিডিং টেন্ডেন্সি নিয়ে আসবে আমাদের কাছে। স্কারভি আর ভিটামিন সি ডেফিসিয়েন্সি তিনটা স্টার। ক্লিনিক্যাল ফিচার: সোল এন্ড গাম, জিআইটি ব্লিডিং, ব্লিডিং হলে তো অ্যানিমিয়া হবে, পোর উন্ড হেলিং। সামারি অফ ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট মিনারেল, কোনটা কোথায় বেশি থাকে, এর মধ্যে ক্যালসিয়াম কোথায় বেশি থাকে, মিল্ক প্রোডাক্ট,
আয়রন কোথায় বেশি থাকে? মিল্ক প্রোডাক্ট, না সরি, লিভার অ্যান্ড রেড মিট। জিঙ্ক কোথায় বেশি থাকে? সি ফুড, রেড মিট। পটাশিয়াম হলো ড্রাইড ফুড, পটেটোস অ্যান্ড কফি। জিঙ্ক 2টা স্টার। এই তো শেষ। তার আগে আয়োডিন থেকে মনে রাখেন, আয়োডিন যদি আমরা সামনে পড়বো, এগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় সি ফুড এলাকায়, সি ফুডে সবচেয়ে বেশি পাওয়া যায়। এবং আয়োডিনের অভাবে গয়টার হয় মোস্ট কমনলি। এবং ছোটবেলায় যদি আয়োডিনের অভাব হয় নিউবর্ন বেবির, তাহলে আমরা ক্রেটিনিজম ডেভেলপ হয়। বাচ্চাদের যদি হাইপোথাইরয়েডিজম হয় সেটাকে বলা হয় ক্রেটিনিজম। এবং সেক্ষেত্রে মেন্টাল এবং ফিজিক্যাল দুই ধরনের রিটার্ডেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। জিঙ্ক 2টা স্টার। Acute zinc deficiency has been reported in patients receiving prolonged zinc-free parenteral nutrition and causes zinc deficiency হলে ডায়রিয়া নিয়ে আসে, এক্সিমাটয়েড ডার্মাটাইটিস নিয়ে আসে, বিশেষ করে মাউথ, তার সাথে লস অফ হেয়ার থাকে। হাতের এই এক রকমের ডার্মাটাইটিস ডেভেলপ করে, এটাকে বলে অ্যাক্রোডার্মাটাইটিস সেন্টারোপ্যাথিকা। এর সাথে গ্রোথ রিটার্ডেশন, হেয়ার লস, ক্রনিক ডায়রিয়া থাকে। জিঙ্ক ডেফিসিয়েন্সি ইজ thought to be responsible for 1/3 of the population from reaching its optimal height. Chronic deficiency is associated with dwarfism and hypogonadism. Zinc supplementation causes general well-being and improve appetite. এখান থেকে জাস্ট মনে রাখবেন এরা অ্যাক্রোডার্মাটাইটিস এন্টারোপ্যাথিকা করে এবং জিঙ্কের অভাবে ডোয়ার্ফিজম ডেভেলপ করে, হাইপোগোনাডিজম ডেভেলপ করে। তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এক্সিমাটয়েড ডার্মাটাইটিস, অ্যাক্রোডার্মাটাইটিস হাতের ডার্মাটাইটিস আর কি, হাতের চামড়ার ইনফ্লামেশন, আর ওইদিকে ডোয়ার্ফিজম এবং হাইপোগোনাডিজম। দ্যাটস ইট। Fluoride helps to prevent dental caries. আর লাগবে না, তো অনেক পড়া হয়ে গেল। কিন্তু আজকে আমরা যেটা পড়লাম সেটা টোটাল প্রায় আপনার, যদি এভারেজ ধরি, সাইক্রেটি থেকে 5, টক্সিকোলজি 2, নিউট্রিশন 2, প্রায় 9টা কোশ্চেন এফসিপিএস এ আসতে পারে সেরকম একটা পড়া পড়লাম, মানে প্রায় 18টা নাম্বারের কোশ্চেন। কিন্তু এমনি কথা চিন্তা করেন, অন্য কোন সিস্টেম কত বেশি পড়ে এত কম নাম্বার আমাদের উঠাতে হয়। অন্য সিস্টেম অনেক বেশি পড়ে এর চেয়ে কম নাম্বার উঠাতে হয়, কিন্তু আমাদের কোনো অপশন নেই। সুতরাং যদিও এই চ্যাপ্টারটা ছোট, চ্যাপ্টারগুলো যদি একটু বিদ ঘটে, কিন্তু এগুলো পড়ে গেলে হবে কি, আপনারা কিন্তু ওই যে ওই 9টা নাম্বার তুলতে পারবেন, এবং মানে ওই 9টা কোশ্চেন সহজে তুলতে পারবেন, এবং কম পরিশ্রমে বেশি একটা মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে। নিউরোলজি কত পড়ে 15টা কোশ্চেন পাওয়া যায়, আর এখানে ধরেন একদিনেই আমরা মোটামুটি যা পড়ালাম 9টা কোশ্চেনের ব্যবস্থা হয়ে গেল। তার মানে এই জায়গায় এন্ডেভারটা দেওয়া লস নাই, করে ফেলবেন। যেগুলো বলছি নক করছি, এমনি দাগায় দিলে তো দাগায় দেওয়া যায়, কিছু জিনিস নক করছি দেখেন সবগুলোতে, ওইগুলো ইম্পর্টেন্ট। যেমন অ্যাক্রোডার্মাটাইটিস, ওইদিকে পেটিনিজম, তারপরে পেলাগ্রা, যেগুলো নক করছে এগুলো অবশ্যই দেখে যাবেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ।